আমি তো এবার প্রথম আসলাম বিজু করতে, আমার তো অনেক ভালো লাগছে। এখন আমি যে আসলাম, তোমাদের কেমন লাগতেছে? পাহাড়ি মেয়েরা কিন্তু খেলাধুলার দিক দিয়ে সংস্কৃতির দিক দিয়ে অনেকটাই এগিয়ে। কিছু কিছু সকাল থাকে যে সকালগুলো শুধু একটা নতুন দিনের সূচনা নয়, একটা নতুন অনুভূতিরও শুরু। আজকের সকালটা ঠিক তেমনই। আজ 12 এপ্রিল 2026, বাংলা 1432 সালের 29 চৈত্র। আজ ফুলবিজু। খাগড়াছড়ির দিঘিনালায় আজকে সূর্যটা অন্যদিনের মতো ওঠেনি। আজকের বাতাসেও যেন উৎসবের গন্ধ। শুভ সকাল দর্শকবৃন্দ। আজকে বাংলা মাসের 29 তারিখ, মানে চৈত্র মাসের 29 তারিখ, আগামীকাল 30 তারিখ। তো এরপরেই হচ্ছে আমাদের নতুন বর্ষ। আর সেই বর্ষ উদযাপন উপলক্ষেই আমি এখন আছি খাগড়াছড়ির দিঘিনালায়, যেটা হচ্ছে খাগড়াছড়ির সবচেয়ে বড় উপজেলা। এখানে আমি আছি আমার একটা চাকমা দিদির বাড়িতে। দেখতে পাচ্ছেন পেছনে সুন্দর একটা ছিমছাম পরিপাটি বাড়ি। তো এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বিজুটাকে তাদের মতো করে উদযাপন করা। তাদের বিজুটা কিন্তু মূলত 3টা পার্টে হয়। ফুল বিজু প্রথম দিন, মানে আজকে 12 এপ্রিল। আগামীকাল 13 এপ্রিল হবে হচ্ছে আপনার মূল বিজু। তারপরের দিন 14 তারিখ, মানে নববর্ষের দিন হবে বলছে। তো আজকে ফুল বিজু নিয়ে আমি খুব এক্সাইটেড। এখানে তো তারা হচ্ছে মাইনী নদী, যেটা খাগড়াছড়িতে, এই মাইনী নদীতে কিন্তু ফুল ভাসিয়ে দেয় তাদের যে ট্রেডিশন আছে সেভাবে। আর আগামীকালকে হচ্ছে ওদের পাচন রান্না করে এবং সবাই সবার বাড়িতে যায়, খাওয়া দাওয়া করে, আড্ডা দেয়। তারপরের দিন এমনিতে নববর্ষ উদযাপন করে। তো এই সবগুলো জিনিস কিন্তু খুবই এক্সাইটিং, মানে ওইটা দেখার জন্য খুব এক্সাইটেড আমি। আর আপাতত ঘুম থেকে উঠে আমি একদম রেডি ফুল বিজুতে যাওয়ার জন্য। এখানে বাড়ির উঠানে হাঁটাহাঁটি করতেছি, খুব ফ্রেশ লাগতেছে। মানে এদিকে খেয়াল করেন, মাত্র সূর্যোদয় হচ্ছে, সূর্য উঠতেছে। আর এইদিকে হচ্ছে আপনার এই যে মেইন রোডটা হচ্ছে ওইদিকে চলে গেছে, সোজা একদম পিচ দিয়ে ঢালাই করা সুন্দর একটা রোড। আর এদিকে তো হচ্ছে আপনার এমনি একটা রোড। আর আমি হচ্ছে এই উঠানে হাঁটাহাঁটি করতেছি। এদিকে কিছু ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, যে আম ধরে আছে এখানে। তো সব কিছু মিলে কিন্তু খুব সুন্দর। তো একটু পরেই আমরা বের হব মাইনী নদীর উদ্দেশ্যে, ওইখানে যাব, সবাই আসবে। বাড়ির উঠানে ছোট বাচ্চারা ফুল তুলতে ব্যস্ত। তাদেরকে দেখে মনে হচ্ছিল ঠিক ঈদ বা পূজায় আমরা যেমন আনন্দিত থাকি, ঠিক তেমনই। দেখে আমার নিজেরও অনেকটা ছোটবেলার কথা মনে পড়ছিল, যখন আমরা পূজার জন্য ফুল তুলতে যেতাম। আমাদের উৎসব যেমন আলাদা, কিন্তু আমাদের আনন্দের ভাষাটা কিন্তু সবার একই। সবার এমন আনন্দ নিয়ে ফুল তোলা দেখে বোঝা যাচ্ছিল এর ভেতরেই লুকিয়ে আছে শত বছরের কোনো একটা ঐতিহ্য। আমি তখনও পুরো বিষয়টা জানি না, কিন্তু ভেতরে ভেতরে কৌতূহল তখন আরো বেড়ে গেল। আজকের দিনটা আমার জন্য ঠিক কি কি নিয়ে অপেক্ষা করছে সেটা জানার জন্য তখন আমিও আর অপেক্ষা করতে পারছিলাম না। এর মধ্যেই আমরা মোটামুটি সবাই প্রস্তুত হয়ে গেলাম। রঙিন পিনন হাদি পরে মেয়েরা একের পর এক সবাই আসতে থাকে। ছোটদের এরকম ফুল তোলা দেখে ভিডিওর পাশাপাশি ইচ্ছা হলো ওদের কিছু ছবি তুলে রাখি। কিছুক্ষণের মধ্যেই সবাই পুরোপুরি প্রস্তুত। বাচ্চাদের হাতে ছোট ছোট ফুল এবং ফুলের ঝুড়ি। সত্যি বলতে এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, কিন্তু না, এটা ছিল তার থেকে অনেক বেশি সুন্দর। কারণ এখানে কারো ব্যক্তিগত আনন্দ না, এখানে আনন্দটা ছিল পুরো সমাজের। আর সেই আনন্দেরই একজন ছোট্ট সাক্ষী হতে পেরেছিলাম আমি। আসো আসো আসো। পারলে নাচতে নাচতে আসো। হাঁটতে হাঁটতে সবার দিকে তাকাচ্ছিলাম।
প্রত্যেকের মুখেই হাসি। কেউ কারোর সাথে গল্প করছে, কেউ গান করছে, কেউ নাচানাচি করছে, আর আমি ক্যামেরার ভিউ ফাইন্ডারের ভেতর দিয়ে এই মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করছিলাম, কারণ আমি জানতাম আজকের এই সকালটা আর কোনোদিন নাও ফিরে আসতে পারে। পাশের বাড়ি থেকে তয়নদা এবং তার পরিবার আমাদের সাথে যোগ দেওয়ায় আনন্দটা যেন আরও বেশি মাত্রায় বেড়ে গেল। মুহূর্তের মধ্যেই আমাদের ছোট্ট দলটা আরও বড় হয়ে গেল। তারপর শুরু হলো গল্প, হাসাহাসি, খুনসুটি, আর মাঝে মাঝেই সবাই মিলে গান গেয়ে ওঠা। সত্যি বলতে আমি তখন নিজেকে অতিথি মনে করছিলাম না। মনে হচ্ছিল আমি যেন অনেকদিন ধরেই এই গ্রামেরই একজন মানুষ। এই অনুভূতিটা ভাষায় বোঝানো কঠিন। আমাদের জন্য বরাদ্দকৃত অটো চলে আসায় আমরা সবাই অটোতে উঠি এবং এই অটোতে করে আমরা চলে যাব আমাদের মূল সড়কে, যেখানে বিজু উৎসবের র্যালির জন্য আমরা সবাই একসাথে ওয়েট করব। র্যালির জন্য মূল সড়কে এসেই দেখতে পারি চাকমাদের পাহাড়ি ঐতিহ্যবাহী পিনন হাতি ড্রেস, যেটা এতদিন বইয়ে বা আমরা ছবিতেই দেখেছি, আজকে সেটা বাস্তবে দেখছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই র্যালিটাও আমাদের এখানে চলে আসে এবং আমরা র্যালির সাথে যোগ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম মাইনী নদীর উদ্দেশ্যে। নাচ, গান আর নানান রঙের মধ্যে মানুষের অফুরন্ত আনন্দ। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল উৎসবের আসল সৌন্দর্য হয়তো সাজসজ্জায় না, মানুষের একসাথে হাঁটার মধ্যেই লুকিয়ে আছে। ধীরে ধীরে মাইনী নদীর দিকে এগিয়ে চলেছিলাম, আর আমি মনে মনে শুধু একটা কথাই ভাবছিলাম, নদীর কাছে পৌঁছানোর পর কি অপেক্ষা করছে সেটা জানার কৌতূহল নিয়ে আমরাও হাঁটতে থাকলাম। এই মুহূর্তে ফুল বিজুর র্যালি চলতেছে, সবাই মাইনী নদীতে যাবে ফুল দেওয়ার জন্য। তো সবার সাথে আমিও যাচ্ছি আর এই সুন্দর সুন্দর চিত্রগুলো ধারণ করছি। র্যালিতে 7-8 মিনিট হাঁটার পরই আমরা চলে আসি মাইনী নদীর তীরে। আর এখানে এসে দেখতে পারি শত শত মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে জড়ো হয়েছে ফুল ভাসানোর জন্য। এখন এখানে ফুল দিবে মাইনী নদীতে, ফুল বিজুর একটা পার্ট হিসেবে। খুবই উৎসব মুখর একটা পরিবেশ এখানে। সবার মতো আমরাও আমাদের গ্রুপ নিয়ে একটা উপযুক্ত জায়গা খুঁজছিলাম, যেখান থেকে আমরা খুব সহজেই ফুল ভাসাতে পারবো এবং কিছু ছবি তুলতে পারবো। আর তখন কিন্তু নদীতে খুব একটা পানি ছিল না, হাঁটু পানি বা সর্বোচ্চ কোনো জায়গায় কোমর পানি পর্যন্ত ছিল। তবে ছিল একটু মৃদু স্রোত এবং তার সাথে শীতল একটা অনুভূতি। এই মুহূর্তে আছি মাইনী নদীর মাঝে। এটা ভিডিওটা রাখি আরো কাছে গিয়ে। এখন সবাই হচ্ছে আমার দিদিরা ফুল ভাসাবে। নদীর পানি বেশ ঠান্ডা। এদিকে দিদি ও দাদারা কলাপাতার উপর নানান রঙের ফুল সাজাচ্ছিলেন নদীতে ভাসানোর জন্য। তবে এটা কিন্তু শুধু ফুল ভাসানো না, এর সাথে জড়িয়ে আছে বিশ্বাস, ভালোবাসা এবং আগামী দিনের জন্য শুভকামনা। একে একে সবাই কলাপাতার উপর সাজানো ফুল পানিতে ভাসিয়ে দিচ্ছিলেন। কেউ উচ্চস্বরে কিছু বলছিলেন না, তবুও মনে হচ্ছিল প্রত্যেকের মনের ভেতরে হাজারো প্রার্থনা চলছে। কেউ নিজের পরিবারের জন্য, কেউ সুস্থতার জন্য, কেউ শান্তির জন্য, কেউ হয়তো এমন কারোর জন্য যিনি আজ আর তাদের মাঝে নেই। হ্যাঁ, রেডি। রেডি, 1 2 3। এখন যেদিক দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে মাইনী ব্রিজ। এতক্ষণ হচ্ছে আমরা এখানে ছবি টবি তুললাম সবার।
সবাই ফুল বিজুতে ফুল দিল। নতুন একটা অভিজ্ঞতা। আসলে ফুলবিজু এত বিশেষ কেন? কেন প্রতি বছর এত মানুষ ভোরবেলা ঘুম থেকে উঠে এখানে আসে? এই প্রশ্নের উত্তর আমি বই থেকে জানতে চাইনি, গুগল থেকেও না। আমি জানতে চেয়েছিলাম যারা এই সংস্কৃতির মানুষ তাদের মুখ থেকেই। আমরা তো এতক্ষণ হচ্ছে ফুল বিজুর উৎসবটা করলাম, তো মানে তোমাদের এটা কেন করা হয় বা এটার পিছনের ইয়েটা কি, কারণটা কি, এগুলো সম্পর্কে যদি একটু আমাকে বলতে। আমাদের এই আচ্ছা, আমাদের এই ফুল বিজুর যে উদ্দেশ্য সেটা হচ্ছে মূলত নতুন বছরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করা। হ্যাঁ, আমাদের পার্বত্য চট্টগ্রামের হচ্ছে 3 দিন ব্যাপী এই বিজু অনুষ্ঠানটা হয়। আজকে হচ্ছে প্রথম দিন, আজকে হচ্ছে ফুল বিজু, এরপরে হচ্ছে মুর বিজু, এরপরে হচ্ছে গুচ্চে ফুচ্চে দিন বলি আমরা চাকমা ভাষায়, বাংলায় বললে হচ্ছে বাংলা নববর্ষ, নতুন বছর বলি আর কি। ছোটবেলার সাথে এখনের পার্থক্য হচ্ছে ছোটবেলায় আমরা যা খুশি তাই করতে পারতাম, বাট এখন ওই রকম না। এখন একটু বড় হয়ে গেছি, বাচ্চারা যখন পানিতে গড়াগড়ি খায় বা পানিতে ইয়া করে, ওগুলো দেখে খুব মিস করি যে আমরাও ছোটবেলায় এরকম। আমাদের ছোটবেলায় বোঝানো হতো ফুল বিজুর দিন হচ্ছে অবশ্যই গোসল করতে হবে, বিজুগুলো বলে, হ্যাঁ বিজুগুলো, আমরা সবাই বীজগুলো মানে ছোটবেলায় আমাদের খুবই ইয়া ছিল যে বিজুগুলো এটা কি, খুবই আগ্রহ। আমরা পানিতে স্নানই করতাম এই কারণে যে বিজুগুলো খাইতে হবে, ডুব দিতাম আর কি। পানির মধ্যে ডুব দিলেই মনে হয়তো বলতো আমাদেরকে পানির মধ্যে ডুব দিলেই তোমরা বিজুগুলোটা খুঁজে পাবা আর কি। কিন্তু যেই আগেই আসতে পারবে সেই হচ্ছে এই বীজগুলোতে পাবে আর কি, ওইরকম একটা ট্রেন ছিল আর কি আমাদের। বাট এখন তো বড় হয়ে গেছি, এখন বুঝি। এখন ছোটদের দেখলে আমরাও ছোটদেরকে এভাবেই টিজ করি যে সকাল সকাল ভোরে যদি গিয়ে বিজুগুলো খেতে পারো তাহলে হচ্ছে যে আগে যাবে সে বিজুগুলোতে পাবে। আর বাসায় গেলে জিজ্ঞেস করে যে বিজুগুলো পেয়েছো, তখন আমরা বলি না পাইনি, তখন আমাদেরকে টিজ করা হয়তো বলে যে মস্কারি করে আর কি, যে সকালে ভোরে যাও না এই জন্য বিজুগুলোতে পাও না, এরকম আর কি। হ্যাঁ, আমাদের এখানে বিজুতে মেন যে ডিশটা হয় বা প্রধান যে খাদ্য সেটা হচ্ছে আমাদের পাজন্তন। পাজনটা হচ্ছে অনেকগুলো সবজি মিলে রান্না করা হয় আর কি। আর যেটার মধ্যে হচ্ছে 30-এর উপরে হচ্ছে সবজি, হ্যাঁ 30 থেকে 32 প্রকারের সবজি থাকে, যত প্রকারের সবজি মেশানো যায়। আমি তো এবার প্রথম আসলাম বিজু করতে, আমার তো অনেক ভালো লাগছে। এখন আমি যে আসলাম, তোমাদের কেমন লাগতেছে? অনেক অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমরা হচ্ছে আমি বলবো বিশেষ করে আমাদের একটা ব্যাচমেট প্লাস হচ্ছে একটা বন্ধু পেয়ে গেলাম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো খুবই ভালো লাগতেছে। তুমি এখানে আসছো, আমাদের এই যে সংস্কৃতিটাকে দেখে যাচ্ছ, এটা আমাদের জন্য খুবই খুশির একটা ইয়ে আর কি বিষয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমাদের মধ্যে আরেকজন দাদা আছেন, তো উনি ওনার পরিচয় দিয়ে উনি হচ্ছে ওনার চোখে কিভাবে বিজুটা দেখেন সেগুলো বলবে। ধন্যবাদ আপনাকে। আমি সুমন প্রামাণিক। আমি রাজশাহী থেকে এখানে চাকরি সূত্রে এখানে আসা। 2024 থেকে আমি এখানে আছি। তো গত বছর আমার এই ফুল বিজু দেখার সৌভাগ্য হয়। তো ফুল বিজুর দিনে এত মজা হয়। আমাদের যে সহকর্মীরা আছে, আমাদের স্টুডেন্ট আছে, এখানকার মানুষ, আমি সবসময় বিশ্বাস করি যে যারা সংস্কৃতিতে উন্নত, যে জাতি সংস্কৃতিতে কালচারে যত বেশি উন্নত, সে জাতির মন মানসিকতা এবং মননশীলতা তত বেশি উন্নত হয়। তো এখানে এসে পাহাড়িদের ব্যাপারে একটা অন্যরকম আমার ধারণা ছিল যে এখানে আসলে মানুষরা কেমন হয়, তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারটা কী। তো এখানে এসে আমার ধারণাটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে যে এখানকার মানুষ কিন্তু পড়াশোনা বলেন, সংস্কৃতি বলেন,
এবং শিল্প সংস্কৃতি খেলাধুলা বলেন সব কিছুতেই এখানকার মেয়েরা কিন্তু অনেক বেশি এগিয়ে আমাদের সমতলের মেয়েদের থেকে। আমার কাছে যেটা মনে হয় যে পাহাড়ি মেয়েরা কিন্তু খেলাধুলার দিক দিয়ে সংস্কৃতির দিক দিয়ে অনেকটাই এগিয়ে। তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে পৃথিবীতে। আমরা ফুটবলের অনূর্ধ্ব 19-এর কথা বলতে পারি এবং ফুলবিজুর দিনে যেটা দেখি যে সবাই মানে কত সুন্দর সুন্দর তাদের ট্রেডিশনাল পিনন এবং হাদির ড্রেস পরে সবাই আসে। ছেলেরা হচ্ছে পাঞ্জাবি এবং পাজামা পরে ধুতি পরে এগুলো আসে, এগুলো দেখে খুবই ভালো লাগে। তো আমি এদের সাথে আসলে মিশার অনেকটাই চেষ্টা করি এবং মিশে গিয়ে দেখেছি তাদের মনটা কতটা উদার। সমতলের মানুষের থেকে এরা আসলে অনেকটাই উদার এবং বাঙালিদের সম্পর্কে এরা অনেক ভালো ধারণা পোষণ করে এবং আমাদেরকে খুব মানে আপন করে নিতে চায়। তো এখানে এসে আসলে খুবই ভালো লাগে। প্রতি বছর উৎসবে, গত বছর আমি উৎসবের দিনে ফুলবিজুর দিনে প্রত্যেকটা বাড়িতে আমাদের যে সহকর্মী আছে, স্টুডেন্ট আছে, তাদের সাথে আমরা ফুলবিজুর দিনে বাসায় গিয়ে গিয়ে আমরা মুরবিজুতে আমরা সেই উৎসবটা পালন করেছিলাম। নতুন বছরের খুবই ভালো লেগেছিল এবং তারই ধারাবাহিকতা এবারও আমি এই ফুলবিজুতে আমার দেখার সৌভাগ্য হলো এবং খুবই ভালো লাগছে। এখানে এদের সামনে এই কথাগুলো বলতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। দুইজন সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায় ও ভিন্ন পরিচয় মানুষের কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম সংস্কৃতি কখনো মানুষকে আলাদা করার জন্য তৈরি হয়নি, বরং সংস্কৃতি হলো একে অপরকে জানার মাধ্যম, বোঝার মাধ্যম এবং কাছাকাছি নিয়ে আসার মাধ্যম। আজকের এই সকালটা আমাকে শুধু একটা উৎসব দেখায়নি, আমাকে শিখিয়েছে বাংলাদেশের সৌন্দর্য শুধু পাহাড়ে না, শুধু নদীতে না, শুধু প্রকৃতিও না। বাংলাদেশের সবচেয়ে বড় সৌন্দর্য এই দেশের মানুষ, বৈচিত্র্য, সংস্কৃতি। আর হয়তো এ কারণেই আমি ভ্রমণ করতে এতটা ভালোবাসি, কারণ প্রতিটা সফরে আমি শুধু নতুন জায়গা দেখি না, নতুন মানুষকে চিনি, নতুন গল্প শুনি, আর প্রতিবারই বুঝতে পারি এই দেশটাকে এখনো পুরোটা চেনা হয়নি। এতক্ষণ সকাল গড়িয়ে প্রায় দুপুর হতে চলেছে। আমরা সবাই অনেকক্ষণ ধরেই নদীর ধারে হাঁটাহাঁটি করা, ভিডিও করা, কথা বলা, সব মিলিয়ে কখন যে সময় কেটে গেছে খেয়ালই করিনি। ঠিক তখনই বুঝলাম আরেকটা জিনিস আমাদের সবারই প্রায় একই রকম। সংস্কৃতি আলাদা হতে পারে কিন্তু ক্ষুধা সবারই সমান। সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি, সেজন্য আমরা ঠিক করলাম আমরা এখন চলে যাব দীঘিনালা বাজারে খাওয়ার জন্য। যেতে যেতে বলে রাখছি, আমাদের গল্প কিন্তু পুরোপুরি এখনো শেষ হয়নি। গল্পের বাকি অংশ থাকছে আগামী পর্বে, যেখানে আমরা দেখাবো মূলবিজুতে পাহাড়ি উপকরণ দিয়ে বিভিন্ন পাহাড়ি রান্না। সো বাকি অংশ দেখতে অবশ্যই দেশ রোমিংয়ের সাথেই থাকুন। দেখা হবে পরের পর্বে। গুড বাই।